আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। আমাদের হাতে চলে এসেছে নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমে জানিয়ে দিব, জামায়াতের বিরুদ্ধে অভিযোগ করা বিএনপির মুদ্রাদোষ। এখন জানিয়ে দিব, আমি বেঁচে থাকতে জামায়াতকে ক্ষমতায় আসতে দিব না আব্দুল আউয়াল মিন্টু। তারপর জানিয়ে দিব, বরিশালে তারেক রহমানের সমাবেশ, জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। এবং সর্বশেষ জানিয়ে দেব, ভারতে বসে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছে আওয়ামী লীগ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আপনাদের এলাকায় কোন দলের সাপোর্ট বেশি তা কমেন্ট করুন। এখন বিস্তারিত। জামায়াতের বিরুদ্ধে অভিযোগ করা বিএনপির মুদ্রাদোষ। বাংলাদেশ জামায়াতে ইসলামের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও লক্ষ্মীপুর ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী রেজাউল করিম বলেছেন, যে কোনো ঘটনার সঙ্গে জামায়াতে ইসলামের বিরুদ্ধে অভিযোগ অতীতের মতোই আরেকটি দলের মুদ্রাদোষে পরিণত হয়েছে। লক্ষ্মীপুরে ভোটের ৬ সিলসহ আটক সোহেল রানাকে জামায়াতের কর্মী দাবি করে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। এতে পাল্টা সংবাদ সম্মেলন করে সোহেল জামায়াত কর্মী নয় বলে নিশ্চিত করেছেন দলের জেলা সিনিয়র নেতারা। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি রাত 10:30টার দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সোহেলকে জামায়াত কর্মী আখ্যা দিয়ে মিথ্যাচার করা হয়েছে বলে অভিযোগ এনে প্রতিবাদ জানিয়েছেন লক্ষ্মীপুর ৩ আসনের প্রার্থী ও জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি রেজাউল করিম, লক্ষ্মীপুর ২ আসনের প্রার্থী ও জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভূঁইয়া ও লক্ষ্মীপুর ৪ আসনের প্রার্থী ও জেলা কমিটির সেক্রেটারি AR হাফিজুল্লাহ। তবে রুহুল আমিন ও হাফিজ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না। রেজাউল করিম বলেন, সিলসহ আটকের ঘটনা খতিয়ে দেখা প্রয়োজন। প্রকৃত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। কিন্তু যে কোনো ঘটনার সঙ্গে সঙ্গেই জামায়াতে ইসলামের বিরুদ্ধে অভিযোগ অতীতের মতোই আরেকটি দলের মুদ্রাদোষে পরিণত হয়েছে। আটক সোহেল জামায়াতের কেউ নয়। এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত রয়েছে প্রশাসন তদন্ত করে বের করবে। এরকম একটি ঘৃণিত ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন কবির মুরাদ। আমি বেঁচে থাকতে জামায়াতকে ক্ষমতায় আসতে দেব না আব্দুল আউয়াল মিন্টু। বাংলাদেশ জামায়াতে ইসলাম মোনাফেকের দল। এই মোনাফেকদের কোনো দিন কোনো কালে বাংলাদেশের ক্ষমতায় আসতে দেওয়া হবে না। অন্তত যতদিন আমি বেঁচে আছি এদেরকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী ৩ আসনে দলীয় প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় ফেনীর সোনাগাজী পৌরসভা চত্বরের নির্বাচনী পথসভায় তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আব্দুল আউয়াল মিন্টু বলেন, জামায়াতে ইসলামী সব সময় মানুষের পিছে খোঁচাখুচি করার জন্য কাজ করে। তারা এই দেশের কোনো উন্নয়ন তো করবেই না, বরং এ দেশকে সিরিয়া লেবানন বানিয়ে ফেলবে। জামায়াতে ইসলামী জনগণের উন্নয়ন চায় না উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, আপনাদের প্রতি আমার আকুল আবেদন, কোনো দিন কোনো কালে জামায়াতে ইসলামীর কেউ যেন একটা মেম্বারও না হতে পারে। তারা জনগণের উন্নয়ন চায় না, তারা চান মারামারি, তারা করে মোনাফেকি, বলে মিথ্যা কথা, তারা সুযোগ সন্ধানী। আমাকে যদি বাদ দিতে পারে যেন নিজেরাই হয়ে যাবে। এটি হলো শয়তানের সুযোগ সন্ধানী চিন্তা। দাগন ভূঁইয়া ও সোনাগাজীতে আল্লাহর রহমতে তাদেরকে আর সুযোগ দেওয়া হবে না। আপনাদের কাছে আজকে এসেছি ধানের শীষে একটি ভোট চাওয়ার জন্য জানিয়ে তিনি বলেন, আগেই বলেছি ধানের শীষে ভোট দিয়ে যদি বিএনপিকে আমরা রাষ্ট্রক্ষমতায় আসতে পারি এবং আমাদের যোগ্য নেতা তারেক রহমান যদি সরকার প্রধান হন, আল্লাহর রহমতে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। আপনারা বাড়ি বাড়ি গিয়ে মা বোনদের বলবেন যেন ১২ তারিখে ধানের শীষে একটা ভোট দেন, তাহলে আমি একটা সুযোগ পাব। সেই সুযোগের আমি সৎ ব্যবহার করব। ফেনী ৩ আসনে আমার প্রিয় সোনাগাজী ও দাগন ভূঁইয়ায় সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ড করব উল্লেখ করে মিন্টু বলেন, সেটি নদী ভাঙন, স্কুলের মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন হোক, সকল কাজে আপনাদের সঙ্গে একত্রে মিলেমিশে উন্নয়ন করব। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেনা আক্তার শানু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জায়নাল আবেদিন বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঁইয়া সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
বরিশালে তারেক রহমানের সমাবেশ, জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। প্রায় 2 দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নির্বাচনী প্রচারণায় আজ বরিশাল আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার 4 ফেব্রুয়ারি ভোর থেকেই প্রিয় নেতাকে একনজর দেখতে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশ স্থলে জড়ো হতে শুরু করেছেন। কেউ কেউ ফজর নামাজ পড়েই ঐতিহাসিক বেলস পার্ক মাঠের দখল নিয়েছেন। জানা যায়, এদিন দুপুর 12টায় এই ঐতিহাসিক মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। সমাবেশে বরিশাল বিভাগের 21টি আসনের বিএনপি ও মিত্রজোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন। পিরোজপুরের নেশারাবাদ থেকে ভোরে লঞ্চে করে আসা যুবদল কর্মী সাইদুল ইসলাম বলেন, আমাদের নেতা শহরে আসছেন, আমরা ঘরে থাকি কিভাবে, তাই ভোরেই চলে এসেছি। বাবুগঞ্জ থানার জাহাঙ্গীরনগর ইউনিয়ন থেকে এসেছেন নাসিমা বেগম ও কাকলি আক্তার। তারা স্থানীয় মহিলা দলের রাজনীতির সঙ্গে যুক্ত। তারেক রহমানকে দেখতে গতকাল রাতেই বরিশালে এসে এক আত্মীয়ের বাসায় উঠেছিলেন তারা। নাসিমা বেগম বলেন, ভোরে ফজরের নামাজ পড়ে মাঠে এসেছি, আমি রোজা রেখেছি, আমাদের ব্যক্তিগত চাওয়া নেই, শুধু চাই দেশটা সুন্দর হোক। একই প্রত্যাশা কাকলি আক্তারেরও। তিনি চান নতুন প্রজন্মের জন্য একটি শান্ত ও সুন্দর বাংলাদেশ। সরেজমিনে দেখা যায়, প্রস্তুতির কোনো কমতি নেই। পূর্ব পাশে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। নারী নেতাকর্মীদের বসার জন্য বাঁশ দিয়ে আলাদা জায়গা ঘেরাও করে সেখানে কলাপাতা বিছিয়ে দেওয়া হয়েছে। পুরো শহর ও সমাবেশস্থল ছেয়ে গেছে ব্যানার, ফেস্টুন আর তোরণে। এর আগে 2008 সালে এই মাঠে নির্বাচনী জনসভা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দীর্ঘ 18 বছর পর সেই একই মাঠে এবার দলটির পরবর্তী প্রজন্মের কাণ্ডারি তারেক রহমানের আগমনে দক্ষিণাঞ্চলে উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয় সূত্র জানায়, বরিশাল বিভাগের 21টি আসনের মধ্যে বিএনপি 2টি আসন মিত্রদের ছেড়ে দিয়েছে। পটুয়াখালী 4 আসনে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর এবং ভোলা 1 আসনে বিজেপির আন্দালিব রহমান পার্থু ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন। এছাড়া পিরোজপুর ও পটুয়াখালীর কয়েকটি আসনে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের প্রার্থীদের সঙ্গে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। ঝালকাঠি জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন ব্যাপারী আশাবাদ ব্যক্ত করে বলেন, বরিশাল বিভাগের 90% আসনে ধানের শীষের প্রার্থীরা জয়ী হবেন। ভারতে বসে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছে আওয়ামী লীগ। বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ, হত্যা, রাষ্ট্রদ্রোহ ও দুর্নীতির মামলায় অভিযুক্ত হয়ে পলাতক থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতারা বর্তমানে ভারতের কলকাতা ও দিল্লিতে অবস্থান করছেন। সেখান থেকেই তারা দল পুনর্গঠন ও রাজনৈতিক প্রত্যাবর্তনের কৌশল নিয়ে বৈঠক ও যোগাযোগ চালিয়ে যাচ্ছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। 2024 সালের জুলাইয়ে গণ অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, ওই সময় সরকার বিরোধী আন্দোলন দমনে অভিযানে প্রায় 1400 জন নিহত হন। এর পরপরই আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী দেশ ছেড়ে পালান। তাদের মধ্যে অন্তত 600 জন কলকাতায় আশ্রয় নিয়েছেন বলে দাবি করা হয়। গণচাপের মুখে গত বছরের মে মাসে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম স্থগিত করে এবং দলটিকে আসন্ন 12 ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ ও প্রচারণা থেকে নিষিদ্ধ করে। দলটির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ ও দুর্নীতির অভিযোগে বিচার কার্যক্রম শুরু হয়। গত বছরের শেষ দিকে একটি যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। তবে তিনি এই রায়কে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেন এবং ভারত থেকেই রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে দাবি করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী দিল্লিতে গোপন অবস্থান থেকে শেখ হাসিনা প্রতিদিন দীর্ঘ সময় ধরে দলীয় বৈঠক ও বাংলাদেশে থাকা নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন। আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সহ একাধিক সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যকে নিয়মিতভাবে কলকাতা থেকে দিল্লিতে ডেকে কৌশলগত বৈঠক করা হচ্ছে। আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, দলকে নির্বাচনে অংশ নিতে না দেওয়া হলে ভোটের গণতান্ত্রিক বৈধতা নষ্ট হবে। দলটির সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, তারা নির্বাচনী প্রক্রিয়া বর্জনের নির্দেশ দিয়েছেন এবং এই নির্বাচনকে প্রহসন হিসেবে আখ্যা দিয়েছেন। অন্যদিকে অন্তর্বর্তী সরকার, যার নেতৃত্বে রয়েছেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস, বলছে এ নির্বাচন গত 1 দশকের মধ্যে প্রথম অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। তবে আওয়ামী লীগ ইউনুসের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার অভিযোগ তুলেছে, যা তিনি অস্বীকার করেছেন। মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের দীর্ঘদিনের প্রতিবেদনে শেখ হাসিনার শাসনামলে গুম, নির্যাতন, গোপন বন্দিশালা, বিচার বিভাগের নিয়ন্ত্রণ এবং সংবাদ মাধ্যম দমনের অভিযোগ উঠে এসেছে।
ক্ষমতাচ্যুতির পর অনেক গোপন বন্দিশালার তথ্য প্রকাশে আসে। তবে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও মত প্রকাশের স্বাধীনতা, সংখ্যালঘু সুরক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনা রয়েছে। শেখ হাসিনাকে দণ্ড দেওয়া ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মান মেনে চলে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। আওয়ামী লীগের নেতারা দাবি করছেন, দেশ জুড়ে প্রতিশোধমূলক হিংসাতায় তাদের শত শত কর্মী নিহত বা কারাবন্দী হয়েছেন। তাদের ভাষ্য, দেশে ফিরলে প্রাণনাশের ঝুঁকি রয়েছে বলেই তারা ভারতে অবস্থান করছেন। ভারতের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যার্পণের অনুরোধ জানানো হলেও ভারত তা উপেক্ষা করছে। সম্প্রতি দিল্লিতে এক সমাবেশে শেখ হাসিনার বক্তব্যের পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া প্রতিক্রিয়া জানায় এবং একে বাংলাদেশের জনগণের প্রতি অবমাননা বলে উল্লেখ করে। কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের একাধিক নেতা দাবি করেছেন, আসন্ন নির্বাচন ব্যর্থ হলে রাজনৈতিক অচল অবস্থা তৈরি হবে এবং তাতে জনগণ আবার আওয়ামী লীগের দিকে ফিরবে। সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় স্বীকার করেন, দলটি কর্তৃত্ববাদী ছিল এবং 2018 সালের নির্বাচন পুরোপুরি গ্রহণযোগ্য হয়নি। তবে তার দাবি, পরিস্থিতি বদলাবে এবং তাদের নির্বাচন দীর্ঘস্থায়ী হবে না। দর্শক, আজকের সংবাদ ছিল এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।